লেখাপড়ার পাশাপাশি দেশ ও পরিবেশ রক্ষায় সচেতন হতে ক্ষুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি বছর একটি করে গাছ লাগাতে শিশুদের উদ্বুদ্ধ করেন তিনি। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শিশুরাই সুন্দর দেশ গড়ার কারিগর। শিক্ষকদের সমস্যা আছে, সেগুলো সমাধানের চেষ্টা করছে সরকার। এ সময় সবুজ বিদ্যালয় কর্মসূচির আওতায় সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে বিভিন্ন স্টল পরিদর্শন সহ প্রাথমিক শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন তিনি। শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে তুলে দেন প্রাথমিক শিক্ষা পদক 2026। যে শুধু বাচ্চাদেরকে পড়ালেই হবে না, শুধু ক্লাসরুমে আসবে, ক্লাসরুমে পড়বে, আবার বাসায় চলে যাবে। আমি মনে করি তাদেরকে আমাদের কালচার, এই যে আমরা এখানে এত সুন্দর কালচারাল শো দেখলাম, আমরা শুধু এই কয়েকজনের মধ্যে না রাখি সীমাবদ্ধ। আমরা সরকার থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। আমরা যদি শিক্ষকদের সহযোগিতা পাই, নিশ্চয়ই আমরা সেটি সকল বাচ্চার কাছে পৌঁছে দিতে পারবো। কারণ একটি জাতি শুধু যদি শিক্ষা থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় না জাতি হিসাবে তারা শক্ত বুনিয়াদের উপরে গড়ে উঠতে পারবে। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে, একটি জাতির নিজস্ব, যা শত হাজার বছর ধরে গড়ে উঠে, কালচার বা ঐতিহ্য গড়ে ওঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভিতরে দিতে হবে। শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশের পর আন্দোলন ছেড়ে আজ পরীক্ষা দিয়েছে দেশের 59 জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামের 5 জেলায় স্থগিত আছে পরীক্ষা। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয়েছে দুপুর 1টায়। একদল শিক্ষার্থীর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের ঘোষণার কথা থাকলেও রাজধানীর অনেক কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে অভিভাবকরা সন্তানদের বাসায় নিয়ে যান। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজধানীর নীলক্ষেত মোড়ে 1 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সায়েন্স ল্যাব মোড়েও পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন। এর আগে সকাল 10টায় এইচএসসি সমমান পরীক্ষার 7ম দিনের পরীক্ষা শুরু হয়। এদিন পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আজ 8টি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একই সময় মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 2 বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। জুলাই আন্দোলনের ইতিহাস বলতে গেলে সামনে আসে সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থী কিংবা বিভিন্ন ছাত্র সংগঠনের কথা। তবে আন্দোলনের সেই রাজপথে নীরবে ধারাবাহিকভাবে সক্রিয় ছিলেন কয়েকটি বাম সংগঠনের কর্মীরাও। মতাদর্শের ভিন্নতা পেরিয়ে এক কাতারে সবার সাথে যারা ছিলেন সম্মুখ সমরে। সিফাত ফারুকীর প্রতিবেদন। একটি দেশের ইতিহাস লেখা হয় কাগজে, আর সেই ইতিহাসের চিত্রনাট্য রচিত হয় রাজপথে। 24শে জুলাই আন্দোলন বাংলার ইতিহাসে তেমনই এক সময়। বাংলাদেশের ইতিহাসে একসময় সেই রাজপথের প্রধান লড়াকু যোদ্ধার নাম ছিল কমিউনিস্ট ভাবধারার ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সেই সংগঠনগুলোরও ভূমিকা ছিল 24শে জুলাইতে। এ নিয়ে কথা হয় তাদের সাথে। গণ অভ্যুত্থানের যে বীজ, এইটার যে বিস্তরণ, সেটা আসলে 7 জানুয়ারিতে আমরা দেখতে পাইছি যে এইরকম একটা ক্ষমতা, একটা জবরদখলের সময়ও 96% মানুষ আসলে ভোট কেন্দ্রেই যায় না। এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনটা দানা বাড়ছে, তখন আমরা এই 5-6 তারিখের দিকেই আমরা আমাদের সংগঠনের যে পুরুষশক্তি সারা দেশে আমরা সেই ডিরেকশনটা দিই যে আসলে এই আন্দোলনটাতে আমাদের সর্বোচ্চভাবে যুক্ত হতে হবে। এটা একটা যৌক্তিক দাবি। তখন কিন্তু রাজাকারের বাচ্চা নাতিপুতি বলে কিন্তু গালি দিয়েছিল আমাদের স্টুডেন্টদেরকে। তারই প্রতিবাদে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু রাজপথে নেমেছিল, বিশেষ করে মেয়েরা। এই দাবি যদি আমরা এটা যদি বাতিল করতে চাই,
তাহলে এখানে ছাত্র আন্দোলন দরকার, শিক্ষার্থীদের আন্দোলন দরকার। ফলে এই বিষয়ে একটা কমন ঐক্যমত্য সকল ছাত্র সংগঠন নেতৃবৃন্দের মধ্যে ছিল। অনেকের সাথে মতাদর্শের পার্থক্য থাকলেও জুলাইয়ের রাজপথে তাদের দেখা গেছে সমবেত কণ্ঠে একই ব্যারিকেডে একই স্লোগানে প্রতিবাদ জানাতে। কারণ পরিচয়, মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সেই আন্দোলন ছিল প্রতিটি বাংলাদেশির। আমরা দেখেছি যে যেই বৈষম্যের কারণে আসলে আমরা সবাই একত্রিত হয়েছি, সেই বৈষম্যটাকে কিভাবে বিলোপ করা যায় তার জন্য আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু রোডম্যাপটা কিন্তু একটাই ছিল। তাহলে সেই রোডম্যাপে কিন্তু সবাই আমরা কিন্তু সমান তালে এগিয়েছি। আন্দোলনটা যদি যৌক্তিক হয়, দাবিটা যদি যৌক্তিক হয় এবং সেই দাবিতে যদি সাধারণ ছাত্ররা জনগণ যুক্ত থাকে, তাহলে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সেই দাবিতে সেই আন্দোলনে থাকবে। এই আন্দোলনের মধ্যে অন্য কোন কোন সংগঠন আছে সেটা ছাত্রফ্রন্টের কাছে প্রধান বিবেচ্য বিষয়। অবশেষে আসে 5 আগস্ট, 36শে জুলাই। ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। ফলে ওইটা একটা অন্য ধরনের অনুভূতি। আমি যখন শাহবাগে গিয়ে পৌঁছালাম, দেখলাম যে হাজার হাজার মানুষ, কেউ দোয়া করতেছেন, কেউ কান্নাকাটি করতেছেন, কেউ নামাজ পড়তেছেন, হই হুল্লোড় হচ্ছে। এবং এটা এই জায়গা থেকে আমি এই পার থেকে আরেকটা আমার কর্মী সহযোদ্ধাকে দেখতে পাচ্ছি, এত মানুষ এত উৎফুল্ল যে ওর কাজ পর্যন্ত আপনি পৌঁছাইতে পারবেন না 2 ঘন্টায়। 5 আগস্টে আমরা তো আসলে অনেক কিছু করি নাই, জাস্ট সকল বিরোধকে আমরা ভুলে গিয়ে আমরা একজন আরেকজনের হাত ধরছি। ধরেন যেই লোকটা আমার হাত ধরছে, আমি তার দিকে তাকায় ভাবি নাই সে কে, এবং সেও আমার দিকে তাকায় ভাবে নাই আমি কি নারী কিনা, আচ্ছা আমার হাতটা কি একটু মোলায়েম করে ধরতে হবে কিনা, হাতটা একটু ধরতে পারলে হাতটা একটু আর একটু উপরে উঠে ধরতে হবে কিনা, কিংবা সে ভাবে নাই যে আচ্ছা আমার আইডিওলজি কি, আমি কোন দলের রাজনীতি করি, কিংবা আমি আদতেই রাজনীতি করি কিনা। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের সময় কর্মসূচি বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখা ছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তা আর যোগাযোগে কাজ করেছেন বামধারার অসংখ্য কর্মী। সিফাত ফারুকি, ৭১, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী কাল। এই মৃত্যুর 2 বছর পূর্তির আগ মুহূর্তে দ্রুত আবু সাঈদ হত্যার রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তার বাবা মা। এদিকে আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে নেয়া প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদন, চিত্রগ্রহণে নববী ফেরদৌস রাফি। 2024 সালে 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা শেষ মুহূর্তের ভিডিও দেশ বিদেশে আলোড়ন তোলে এবং গণ অভ্যুত্থানের নতুন গতি আনে। 2 বছর পরও সন্তান হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছেন বাবা মা। তাদের প্রত্যাশা আদালতের দেয়া রায় দ্রুত কার্যকর করা হোক এবং আবু সাঈদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করা হোক। যে রায় ঘোষণা করছে ওই রায়তে আমরা সন্তুষ্ট নই, তবু যেটাই রায় প্রকাশ করছে সেটা যেন দ্রুত গতিতে যেন বাস্তবায়ন করা হয়। সরকারে জানি এই কার্যকর আমি বাসি থাকতে আমি জানি দেখি যাওয়া পারি। আবু সাঈদের আত্মত্যাগের স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ আবু সাঈদ গেট, শহীদ আবু সাঈদ চত্বর, স্মৃতিস্তম্ভ, টুইন মেমোরিয়াল ও স্মৃতি সংরক্ষণ ক্যাম্পাস নির্মাণের ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে প্রায় 1090 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি দৃশ্যমান কোনো নির্মাণ কাজ। এতে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থী, সহযোদ্ধা, শিক্ষকরা। এই সরকার যেহেতু এই একটা আন্তরিকতার সাথে রায় দিয়েছে এবং দ্রুত এটা বিচার কার্য সম্পন্ন করবে। এই 1100 কোটি টাকার কোনো বাস্তবায়ন আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আবু সাঈদের হত্যাকারী যারা যে বিচারের রায় হয়েছে তাদের রায়ের বাস্তবায়ন যেন অতি দ্রুত হয়। আবু সাঈদ স্মৃতিস্তম্ভ তো ওটা অলরেডি প্রসেসের মধ্যে, সেটা মন্ত্রণালয়ে আসে আগামী 16 তারিখে তার বক্তব্য বলবেন এবং সেটা প্রক্রিয়াধীন। আমরা আবু সাঈদের জন্য যে গেটটা তৈরি করা সেটা অলরেডি 20 তারিখে আমরা ওপেন করব, ইনশাল্লাহ দরপত ওপেন করব। তৃতীয়ত যে জাদুঘর এবং ইতিহাসে তাদের যে অবদান রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা তুলে ধরেছি, সেটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত প্রকল্পের কাজ শুরু করা হবে। বৈষম্যের বিরুদ্ধে বুক চিতিয়ে জীবন দেওয়া আবু সাঈদের স্মৃতির ক্ষেত্রেও যেন বৈষম্য না হয়, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। শাহ বায়েজিদ আহমেদ, ৭১, রংপুর।
জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িতদের বিচার এদেশেই হবে, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে রাজধানীর রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবর পরিদর্শন করে তিনি একথা বলেন জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে গণকবর দেয়া হয়েছে, অনেক মরদেহ নদীতেও ভাসিয়ে দেওয়া হয়েছে। এসব মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। গেজেটে থাকা 865 জনের বাইরে গণকবর ও নদী থেকে শনাক্ত হওয়া শহীদদের যুক্ত করা হলে নিহতের সংখ্যা 1400 ছাড়িয়ে যেতে পারে বলে জানান চিফ প্রসিকিউটর। গণহত্যার সঙ্গে জড়িতরা যত প্রভাবশালী হোক, তাদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এ সময় আমিনুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং কবরস্থানে গাছের চারা রোপণ করেন। আমরা আজকে মূলত আমাদের তদন্তের একটি অংশ হিসাবে এই গণকবর সরজমিনে পরিদর্শনের জন্য এসেছিলাম। আপনারা জেনে থাকবেন যে আমরা ইতিমধ্যে 834 জনের মতো আমাদের যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের গেজেটভুক্ত হয়েছে। তার বাইরে যে 1400 জনের মধ্যে আরও যারা আছে তাদের মধ্যে আমরা সন্দেহ করি যে আজকে যে গণকবরটি 114 জনের আছে তারা আছে। আমাদের জোরাইন কবরস্থানে সেখানে একটি গণকবর আছে, আমরা সেটাও পরিদর্শনে যাব। ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমরা সেই হাসপাতালের তখনকার কর্তৃপক্ষ সহ যারা এই অপরাধের সাথে যারা জড়িত ছিল আমরা তাদেরকেও শনাক্তের চেষ্টা করছি। টানা বৃষ্টির পর স্বস্তির খবর। বিপদসীমা অতিক্রম করা নদ নদীর পানি কমেছে, সারা দেশে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির, তবে তীব্র হচ্ছে নদী ভাঙন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে আগামী 24 ঘন্টায় পানির স্তর একই রকম থাকবে, তবে পরবর্তী দুদিন তা আরও কমার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৃষ্টি কমায় কমতে শুরু করেছে সুনামগঞ্জের সব নদ নদীর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত 24 ঘন্টায় মাত্র 2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুরমা নদীর ছাতক পয়েন্টে এরই মধ্যে পানি কমে বিপদসীমার 4 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। নতুন করে বৃষ্টি না হলে আগামী 48 ঘন্টার মধ্যে নদী তীরবর্তী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা পানি একটু বাড়লেই আমরা মনে হয় 2022 সালের কথা, 2 3 ধরতেও জানবাছে না। তখন তো জেলায় 3টা দূরতে আল্লাহ যে পানিটা একটু কমছে, আমরা জানো একটু শান্তি হয়েছে। রান্না বান্না করতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, এই বন্যার লাগে। আজকে রাইতে দিনে 8 দিন ধরে বন্যা। সুনামগঞ্জে যে নদী আছে এই নদীগুলোর পানি স্থিতিশীল অবস্থায় থাকতে পারে এবং কোথাও কোথাও হয়তো কমে যেতে পারে, তবে এরপরে হয়তো বৃষ্টিপাত বাড়তে পারে, তবে বিপদসীমার অতিক্রম হওয়ার সম্ভাবনা আমরা কম দেখছি। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ভাঙছে দুর্গম চরের লোকালয়, ফসলি জমি ও বসতি জনপদ। এক বছরে কুশিদপুর দেখা যায় অনেক বরাবরই এইখান দিয়ে ভাঙনি খালি দেখা যায় কুশিদপুর 12 বেগে ভাঙে চলে গেছে। এখন আমাদের বাড়িঘরও গেছে কত, আবার সামনে করছি এখানেও যাওয়ার সময় হলো। এই নদী কোনো শাসন এ যাবৎ পানি উন্নয়ন বোর্ড বা এমপি মন্ত্রী এরা কোনো উদ্যোগ যদি নিত তাহলে আমার এলাকাটা বাইছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর হাট পয়েন্টে 20 সেন্টিমিটার ও কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে 23 সেন্টিমিটার পানি বেড়েছে, যা হাট পয়েন্টে 135 ও কাজীপুর পয়েন্টে 172 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। এই নদীটা যদি ভাঙে যায় আমরা ঘর বাড়িলে কোন জায়গায় থাকবো, তাই আমরা তো বড় টেনশন আছি ভাই। তা আপনারা একটু রক্ষা করলে পারে, তাহলে পানি উন্নয়নের কাছে আমরা এটা দাবি করি যে আমাদের এই কাজটা করে দিলে আমরা খুব ভালো হইতো আমাদের পক্ষে। এদিকে সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসন করতে ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসন সহ আমরা সরকারি মন্ত্রণালয় থেকেও যারা এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে আমরা তাদের মধ্যে খাদ্য সামগ্রী, নগদ অর্থ এবং টিন বিতরণ করব, যে তারা সাময়িকভাবে জানি তারা আশ্রয়টুকু নির্মাণ করতে পারে। সামান্য বৃষ্টিতেই ঢাকায় জলাবদ্ধতা নতুন কিছু নয়, আর অতি ভারী বৃষ্টিতে পরিস্থিতি হয় অসহনীয়। জলাবদ্ধতা হয় এমন 141টি কয়েক বছর আগে চিহ্নিত করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন, তবে কাজের কাজ কিছুই হয়নি। বিশেষজ্ঞরা বলছেন পুরনো ড্রেনেজ ব্যবস্থা আর খাল দখলই এজন্য দায়ী। 2 সিটির কর্তা ব্যক্তিরা জানান সমস্যার সমাধানে পরিকল্পনা নিয়েছেন তারা। শাহরির ইমতিয়াজের প্রতিবেদন, ছবি তুলেছেন রাজীব সরকার।
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া থেকে কাজীপাড়ার প্রধান সড়ক, আর দুই পাশে অনেকগুলো গলিপথ চলে গেছে। সামান্য বৃষ্টিতেই বছরের পর বছর জলাবদ্ধতার সৃষ্টি হয় এই এলাকায়। আমাদের এলাকায় 2 মিনিট 3 মিনিট বৃষ্টি হলে এরকম বন্যা হয়ে যায়। 1 ঘন্টা পানি হইলে ফুল মিরপুর রোড সব ডুবে যায়, এই প্রায় 15 মান পানি হয়ে যায়। রাস্তাঘাট সব কাটতে আওলায় রাখছে, কাজ করে না ঠিক মতো, ওই জন্য এই অবস্থা। সারা বছর আমরা দেখি ড্রাই থাকে, বর্ষার সিজনে যখন এই প্রবলেম শুরু হয় তখনই তারা তাড়াহুড়ো করে কাজ করার একটা টেন্ডেন্সি থাকে। এবারে ভারী বৃষ্টি অবশ্য দেখিয়েছে নামে শহর হলেও সেই আধুনিক ব্যবস্থাপনার কোনো কিছুই নেই। ঢাকা উত্তরে অন্তত 108 আর দক্ষিণ সিটি 33টি হটস্পট আছে। বৃষ্টি হলে এইসব জায়গায় রাস্তা থেকে বাসা বাড়িতে পর্যন্ত পানি উঠতে দেখা যায়। দেশের রাজধানী বা প্রধান শহরের এই অবস্থা কেন? একজন নগর পরিকল্পনাবিদ জানালেন সেই পুরনো কথাই। কেন খালের কানেক্টিভিটি নষ্ট হলো, এই দখলদারদের ধরার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোনো ডিক্লারেশন দেখি নাই, কোনো ইনভেস্টিগেশন নাই। কোন কোন সরকারি আমলা, সরকারি অথরাইজড অফিসার তারাই দখল হতে দিয়েছে, কোন ব্যবসায়ী, আবাসন ব্যবসায়ী গিয়ে এগুলো দখল করে পরবর্তীতে ডেপ রিভিউর নাম দিয়ে প্ল্যানকে রিভিউ করে সেটাকে হালাল করেছে। তাহলে এটার প্রশ্নের উত্তর না থাকলে ঢাকায় আপনি 100 কোটি টাকা প্রজেক্ট দিয়ে আপনি কয়েকটা নালা বানালেন, এটা ঢাকায় যে পরিমাণ বৃষ্টি সেই তুলনাতে এই নালাগুলো অকার্যকর। এই নালা দিয়ে ঢাকার মতো বৃষ্টিপ্রবণ দেশ এবং শহর, সেখানে তো এই নালা ভিত্তিক সমাধানটা হবে না। ভবিষ্যতে দুর্ভোগ এড়াতে ড্রেনের সংখ্যা বাড়ানো, বিজ্ঞান ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা এবং দখলকৃত খালের সীমানা নির্ধারণে কমিটি গঠনের কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটির এই কর্মকর্তা। ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং একটা ইনস্টিটিউট আছে, তাদেরকে আমরা ফিজিবিলিটি স্টাডি করার দায়িত্ব দিয়েছি। তারা ইতিমধ্যে কিন্তু মাঠে নেমেছে এবং এই ফিজিবিলিটি স্টাডিটা যদি পাই তাহলে আশা করি ঢাকা শহরে এই ধরনের জলাবদ্ধতা, যত বৃষ্টি হোক না কেন, এরকম জলাবদ্ধতা কখনোই তৈরি হবে না। আর ঢাকা উত্তর সিটির প্রশাসকের চোখ খালগুলোর সীমানা পূর্ণ নির্ধারণের দিকে। মাননীয় প্রধানমন্ত্রী সভাপতি মিটিং হয়েছে, আমরা একটি করে খাল উদ্ধার করব। MAST সেনাবাহিনী সহ সিটি কর্পোরেশন আমরা যৌথ দিকে নতুন করে ডিমার্কেশন করব। অলরেডি কাজ ডিমার্কেশনের 50-60% শেষ হয়ে গেছে। ডিমার্কেশনের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা এলাকায় যেখানে অবৈধ স্থাপনা আছে তাদেরকে আমরা নোটিশ করব। নগর ব্যবস্থাপনায় কতটা পিছিয়ে আছে ঢাকা 2 সিটি কর্পোরেশন সামান্য বৃষ্টি হলেই তা সহজে বোঝা যায়। রাজধানীবাসীর কাছে জলাবদ্ধতার দৃশ্য বহু পুরনো। বছরের পর বছর প্রতিশ্রুতি এসেছে, দখলমুক্ত হবে খাল, ঢেলে সাজানো হবে ড্রেনেজ ব্যবস্থাকে। কিন্তু বাস্তবে এসব প্রতিশ্রুতির সুফল পৌঁছায়নি নগরবাসীর দোরগোড়ায়। এখন নতুন সরকার কতটুকু সমাধান করতে পারবে এই সমস্যার, সেই প্রশ্নই জনমনে। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। সরকারি ব্যবস্থাপনায় নগর পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি বলেন, প্রধানমন্ত্রী চান এমন একটি ব্যবস্থা যেখানে শহর পরিষ্কার রাখতে নগরবাসী উদ্যোগী হবে। সরকার একা নয়, এজন্য সিটি কর্পোরেশনের সব পর্যায়ে এক হয়ে কাজ করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী, সেই পরিকল্পনা ও চিন্তাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। বুড়িগঙ্গা ও তুরাগ নদী রক্ষায় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান মির্জা ফখরুল। চলমান বন্যায় মারা যাওয়ার মূল কারণ ভূমি ও পাহাড় ধস। ভুক্তভোগীদের প্রায় 90%ই মারা গেছেন একই কারণে। মৃতের তালিকায় সর্বোচ্চ কক্সবাজার জেলা। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ জায়গায় বাড়ি বানানোর কারণে ঘটছে এমন দুর্ঘটনা। মোহন ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় সানজিল অন্তর ও রাব্বি শেখ। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হানিফা এখনও তার স্মৃতিতে ভর করে আছে গেল বুধবারের পাহাড় ধসের ঘটনা। সাথে থাকা তার 5 সহপাঠী মারা যান সে সময়। ভাগ্য তার সহায় ছিল, সে সহ কয়েকজন পড়া জমা দিতে শিক্ষকের কাছে যান। তখনই পাহাড় ধসে পড়ে মাদ্রাসার উপর। তবে ভাগ্য সহায় হয়নি শাহিদার। তার মা জানান, সকালে মেয়ে মাদ্রাসায় যায়, দুপুরে তার মৃত্যুর খবর পান। মানুষের কোলা কিছু হয়নি, দাঁতের নিতে পারিও মানে কি করবি সময় মানে মরিগে দিন দিলে আছে। একই ঘটনা ঘটে এই ব্যক্তির সাথেও। এতে মারা যায় তার 2 মেয়ে। আইও আর জায়গা মানে শিক্ষক পড়না পড়াই, হ্যাঁ তো দৌড়ে আইসি দে বাঙা পয়েন্ট নেই। এর আগের দিন আরেকটি পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে মারা যান 8 জন। এই মাদ্রাসা সহ ভেঙে পড়া বেশিরভাগ ঘরেই নতুন করে অপরিকল্পিতভাবে করা হয়।
অসংখ্য ঘর এবং মাদ্রাসা এই এলাকাতে রয়েছে, যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। বাসিন্দাদের এখনও ভয় বা আতঙ্ক রয়েছে কখন আবার ভূমিধস ঘটে। গোটে মানে আর মম্মি কেউ বলে বেশি ডর আছে, তো এই মানে বইয়েতে আছে হাইন্দার নাই দে তারা তো নলাইব দে তারাতে বই লাগে। বান্দরবানের লামাই সে সময় পাহাড় ধসে মারা যান আরও 5 জন। এই দুর্যোগে যে প্রাণহানি হয়েছে তার প্রায় 90% বেশি হয়েছে ভূমিধসে। সেখানে দেখা যায় পাহাড় কেটে বাড়ি বানাতে নিষেধাজ্ঞা আছে, তবুও পাহাড়ের চূড়ায় নতুন নতুন ঘর, কটেজ তৈরি করা হচ্ছে। বৃষ্টির কারণে মাটি নরম হয়ে তা ধসে পড়ছে। প্রশাসন বলছে এসব অপরিকল্পিত ঘর আর তৈরি করতে দেবে না তারা। শুধু সতর্ক করে না, তাদেরকে সেখানে নেমে নিয়ে এসে আশ্রয় কেন্দ্রে করার ব্যবস্থা করি। অনেক সময় তারা হয়তো বা আবারও তাদের ফিরে যায়, বাট আমরা তাদেরকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রতি বছরই পাহাড় কেটে ঘরবাড়ি, কটেজ, ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার পুরনো রীতি এই সরকার বন্ধ করতে পারে কিনা তাই দেখার। মোহন ইসলাম, ৭১, কক্সবাজার। পিরোজপুরের সন্ধ্যা, বলেশ্বর ও কালীগঙ্গা নদীর তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। এতে ফসলি জমি, বাজার, মসজিদ এবং গুরুত্বপূর্ণ সড়ক নদীতে বিলীন হচ্ছে। হারিয়ে যাচ্ছে জনপদ। নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন অনেক পরিবার। তরিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। পিরোজপুর সদর উপজেলার কচা নদী পাড়ের বাসিন্দা ৮০ বছর বয়সী বুরুজান বিবি। গত কয়েক বছরের বর্ষায় তীব্র ভাঙনে নদী এসে দাঁড়িয়েছে তার বাড়ির একেবারে পাশে। এবার নিজের শেষ সম্বলটুকু টিকবে কিনা সেই দুশ্চিন্তায় আছেন। বন্যার সময় আমরা তো চিন্তায় পাচ্ছি না, ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, লওয়া নাই, মোরা তো চিন্তায় দিন রাত্রি একভাবে চলে। করার তো কিছু নাই। যদি মগর দিক চায় সরকারে, জায়গা জমি তো সবই গেছে গাঙ্গে, মগর থাকার জায়গাও নাই করতে গেলে। প্রতি বছরই বর্ষায় বদলে যাচ্ছে পিরোজপুরের নদী তীরবর্তী এলাকার চিত্র। কচা, বলেশ্বর, কালীগঙ্গা ও সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, সড়কসহ নানা স্থাপনা। কারো কারো জায়গা হয়েছে আশ্রয়ণ প্রকল্পে, আবার জীবিকার তাগিদে কেউ চলে গেছেন অন্য কোথাও। বেড়িবাঁধ না দিলে আমাদের বন্যায় বাড়িঘর সব তলাইয়ে যায়। পানি হইলে পানির স্রোতে আমাদের নদীর পানি পুরা বাড়ির ভিতরে ঢুকে যায়। আমাদের পরিবার পর্যন্ত কষ্ট হইতেছে নদী ভাঙার কারণে। এমন পরিমাণ পানি উঠে যায়, মানুষের ঘর দুয়ার তলাই যায়। আমাদের বাড়ি অনেক দূরে ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে আমরা এমন জায়গায় পৌঁছছি আমাদের আর কোনো স্থান নাই যাওয়ার। জোয়ার যখন হয় তখন এইসব বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে পারে না, একদম কোমরমান পানি হয়ে যায়। ধানি জমি ছিল এগুলো সব বিলীন হয়ে যাবে আস্তে আস্তে করে। বিশেষ করে এখানে ভাই যারা রাত দিন 24 ঘন্টা যারা বালু উত্তোলন করে তাদের জন্য এই সমস্যাটা বেশি দেখা দেয়। ভাঙনের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, অরক্ষিত বেড়িবাঁধ ও কোনো স্থানে ভাঙন দেখা দিলে তা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ফিজিবিলিটির কাজ চলমান রয়েছে। ফিজিবিলিটির কাজ সম্পন্ন হলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমাদের বেশি ভাঙন পরিলক্ষিত হয়। সেগুলোর আলোকে আমরা একটা ডিপিপি তৈরি করে আমরা বোর্ডে দাখিল করব, তার পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব। পিরোজপুরের ৭টি উপজেলার প্রায় সবগুলোই নদী বেষ্টিত, আর বর্তমানে ৬টি পোল্ডারে ৩৩৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। শান্তা ইসলাম, ৭১। দর্শক, সংবাদ সংযোগে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।